হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা ইউটিউব ক্লাস। আশা করছি সবাই খুব ভালো আছো এবং পরীক্ষার প্রস্তুতি একদম তুঙ্গে। সামনেই WBCS মেন এক্সামিনেশন। যারা যারা WBCS প্রিলিমস পরীক্ষা কোয়ালিফাই করেছো সকলকে অসংখ্য অভিনন্দন। এবং তোমরা অত্যন্ত ভালো করে যদি তৈরি হতে পারো তাহলে কিন্তু মেন এক্সামিনেশনও তোমাদের খুব ভালো হবে। সেই আশা নিয়ে আমরা আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব। একটা টপিক দ্যাট ইজ সেন্টার স্টেট রিলেশনশিপ ইন ইন্ডিয়া, কেন্দ্র রাজ্য সম্পর্ক ভারতবর্ষে। যে বিষয়টা নিয়ে এর আগে আমি ক্লাস তোমাদের নিয়েছিলাম, কিন্তু পার্ট বাই পার্ট ক্লাস নিয়েছি। অনেকের অসুবিধে হয়েছে সেই ক্লাসটাতে, কারণ একসঙ্গে পুরো জিনিসটা হলে যেটা সুবিধা হয় যে পুরোটা মাথায় থাকে, কিন্তু পার্টে পার্টে আলোচনা করলে অনেক সময়তেই কিন্তু বিষয়টা একটু গুলিয়ে যেতে পারে। তো সেই জন্য আজকে আমি ঠিক করেছি যে খুব অল্প সময়ের মধ্যে পুরো ক্লাসটা নেব, কম্প্যাক্ট ক্লাস হবে এবং যে যে এরিয়াগুলোকে স্পেশালি ফোকাস করা উচিত সেইগুলোকেই মূলত বলবো এবং খুব ভালো করে ক্লাসটা শুনবে। ক্লাসটা যদিও বা লাইভ ক্লাস নয়, আমি ক্লাসটা যে সময় তোমাদের সামনে এখন নিচ্ছি সেই সময় তোমাদের যদি কোনো কিছু মনে হয় যে এই বিষয়টা নিয়ে আলোচনা করলে ভালো হতো বা এই জায়গাটা আমি বুঝতে পারলাম না, ক্ল্যারিফিকেশন পেলাম না, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন ওপেন থাকবে, তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আমি অবশ্যই তোমাদের সেই কমেন্টে রিপ্লাই করব। তো আশা করছি প্রত্যেকে ক্লাসটা করে উপকৃত হবে। এবং প্রসঙ্গত তোমাদের মনে করিয়ে দিই যে যেহেতু আর 1 মাসের মতন সময় বাকি রয়েছে প্রায় শিরে সংক্রান্তি, সেজন্য WBCS মেইনসে স্পেশালি একটা খুব সেন্সিটিভ এরিয়া হচ্ছে সুপ্রিম কোর্টে ল্যান্ডমার্ক কেস। এবং এই কেসের উপরে ক্লাস আমি অনেক দিন ধরেই নেব, তোমাদেরকে বলেও ছিলাম, কিন্তু নেওয়া হচ্ছিল না। আর সময় নেই, এবার কিন্তু আমি নিয়ে নেব। সবাই খুব ভালো করে সেই ক্লাসটাও করবে, আশা করছি সেই ক্লাসটাও খুব ভালো ক্লাস হবে। চোখ রাখবে সবাই রাইস স্মার্ট বাংলা ইউটিউব ক্লাসে। সপ্তাহে আমার 3 দিন করে ক্লাস হয়, প্রত্যেক সপ্তাহে সোম এবং বুধবার আমার বিকেল 3:15 থেকে আমার লাইভ ক্লাস থাকে। এবং আমার আরেকটা ক্লাস রেকর্ডিং ক্লাস আইদার শনিবার অথবা রবিবার তোমরা দেখতে পাও। সেই ক্লাসটাতেও কিন্তু আমি টপিক বা কন্টেন্ট আলোচনা করি। সো আজকে আমরা স্টার্ট করি সেন্টার স্টেট রিলেশনশিপ বা কেন্দ্র রাজ্য সম্পর্ক। মাইন্ড ইট, কেন্দ্র রাজ্য সম্পর্ক WBCS পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। WBCS শুধুমাত্র নয়, আরও অন্যান্য এক্সামের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু স্পেশাল ফোকাস করা উচিত অবশ্যই WBCS। স্টার্ট করি। আমাদের দেশে ভারতবর্ষে কেন্দ্র রাজ্য সম্পর্ক, যেটাকে আমরা বলে থাকি সেন্টার স্টেট রিলেশনস, খুব ভালো করে খেয়াল করে দেখবে। সেন্টার স্টেটস, প্রথমেই বলি যে কয়েকজনের ক্ষেত্রে সেন্টারের বানানটা কিন্তু অনেক সময়তেই ভুল হয়ে যায়। CENTER করি আমরা, কিন্তু বানানটা খুব ভালো করে খেয়াল রাখা উচিত। CENTRE, সেন্টার। সেন্টার মানে হচ্ছে কেন্দ্র, স্টেটস মানে হচ্ছে রাজ্য। সেন্টার স্টেটস রিলেশনস ইন ইন্ডিয়া, ভারতবর্ষে কেন্দ্র রাজ্য সম্পর্ক। সেন্টার স্টেট রিলেশনস ভারতবর্ষে কেন্দ্র রাজ্য সম্পর্ক সম্পর্কে পড়তে গিয়ে আমাদের মূলত যে যে এরিয়াগুলোতে ফোকাস করা উচিত সেগুলোকে একটু আলোচনা করব। তোমরা ভালো করে ফলো করো প্রত্যেকে। কেন্দ্র রাজ্য সম্পর্ক বা সেন্টার স্টেট রিলেশনশিপের মধ্যে আমাদের একদম শুরুতেই যে বিষয়টাতে চোখ রাখা উচিত, দ্যাট ইজ এই সম্পর্কের ধারণা মূলত কোন দেশ থেকে এসছে, দ্যাট ইজ ক্যানাডা। তাহলে আমরা এখান থেকে একটু পয়েন্ট ওয়াইজ ফলো করার চেষ্টা করব যাতে করে আমাদের মাথার মধ্যে ঢুকে যায়। প্রথম প্রশ্ন, কেন্দ্র রাজ্য সম্পর্কের ধারণা কোন দেশ থেকে অ্যাডাপ্টেড? তার উত্তর ক্যানাডা বা কানাডা। অন্য কোনো দেশ উত্তর হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র তো একেবারেই নয়। কেন নয়? তার কারণ আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্য সরকারগুলো কিন্তু সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে এবং তারা কেউই কেন্দ্রের উপর নির্ভরশীল নয়। কিন্তু কানাডাতে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো রাজ্য সরকার বা প্রভিন্সগুলোর কিন্তু কেন্দ্রের দিকে ঝুঁকে থাকার একটা প্রবণতা থাকে, কেন্দ্রমুখী হয়ে থাকার প্রবণতা থাকে। তার কারণ সেন্ট্রালের একটা হেল্প ছাড়া তারা কিন্তু চলতে পারে না। সেম মডেল আমরা ইন্ডিয়াতে অ্যাপ্লাই করি বলে আমরা কিন্তু ইন্ডিয়ান কনসেপ্টটাকে কানাডা থেকে অ্যাডাপ্ট করেছি। এই প্রশ্নের উত্তরটা দিয়ে থাকি। সেকেন্ড প্রশ্ন হতে পারে যে ভারতবর্ষে কেন্দ্র রাজ্য সম্পর্ককে কেন্দ্র করে বেশ কিছু কমিটি কমিশন সরকার তৈরি করেছে বিভিন্ন সময়তে, যারা নানা রকম রেকমেন্ডেশনস বা সাজেশন দিয়েছিল, যেগুলোর মধ্যে কিছু কিছু সাজেশন আমরা ফলো করেছি, সব কিছু ফলো করতে পারিনি। কোন দুটো কমিশন খুব গুরুত্বপূর্ণ সেটাও আমরা একটু পড়তে হবে। তো আমরা এখানে বলবো যে ভারতবর্ষে কেন্দ্র রাজ্য সম্পর্ক, যেটাকে আমরা CSR বলতে পারি, CSR মানে হচ্ছে সেন্টার স্টেটস রিলেশনস। কেন্দ্র রাজ্য সম্পর্ককে কেন্দ্র করে আমরা দুটো পার্টিকুলার কমিটির কথা বলবো, তার মধ্যে বা কমিশনের কথা বলবো। তার মধ্যে আমরা একটাকে বলছি সরকারিয়া কমিশন। সরকারিয়া কমিশন একটা খুব ফেমাস কমিশনের মধ্যে পড়ে।
তো সরকারি কমিশন থেকে প্রশ্ন হতে পারে যে কমিশনটা কত সালে অ্যাপয়েন্ট করা হয়েছিল, দ্যাট ইজ ইন দ্য ইয়ার 1983, 1983 সালে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। এবং আর একটা কমিশনের নাম আমরা বলতে পারি, দ্যাট ইজ পুঞ্চি কমিশন, PUNCHHI। পুঞ্চি বানানটা নিয়েও অনেকের কনফিউশন থাকে। পুঞ্চি কমিশন এটাও আর একটা কমিশনের মধ্যে পড়ে, যেটা কেন্দ্র সরকার অ্যাপয়েন্ট করেছিল। পুঞ্চি কমিশনের জন্মসাল যদি বলি তাহলে 2007, 2007। তাহলে কেন্দ্র রাজ্য সম্পর্ককে কেন্দ্র করে ভারতবর্ষে দুটো বিশেষ গুরুত্বপূর্ণ কমিশন তৈরি হয়, সরকারিয়া কমিশন এবং পুঞ্চি কমিশন। তিনটে পয়েন্ট আপাতত মনে রাখছি আমরা, একটা হচ্ছে কনসেপ্ট কোন দেশ থেকে এসছে, একটা হচ্ছে সরকারিয়া কমিশন, একটা হচ্ছে পুঞ্চি কমিশন। এরপরে আমরা থার্ড যে পয়েন্টটাতে যাব সেটা হচ্ছে কেন্দ্র রাজ্য সম্পর্কের এই ধারণা ভারতের সংবিধানে আমরা মূলত কোন পার্টে বা কোন আর্টিকেলে পাই, এবং এই কেন্দ্র রাজ্য সম্পর্কের অভিমুখ কতগুলো ফ্যাক্টরের ওপর ভিত্তি করে সম্পর্ক তৈরি হয়েছে। খেয়াল করে দেখো প্রত্যেকে, আমাদের দেশেতে ভারতবর্ষে কেন্দ্র রাজ্য সম্পর্ক বা CSR, সেন্টার স্টেট রিলেশনশিপ, এটাকে যদি আমরা বলি তাহলে এটার বেসিক্যালি তিনটে অভিমুখ রয়েছে, অর্থাৎ তিন ধরনের সম্পর্ক আমরা দেখতে পাই। আমরা এক ধরনের সম্পর্ককে বলি লেজিসলেটিভ রিলেশনস, এক ধরনের সম্পর্ককে বলি অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনস, এক ধরনের সম্পর্ককে বলি আমরা ফিনান্সিয়াল রিলেশনস। কেমন? লেজিসলেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ, ফিনান্সিয়াল রিলেশনস, অর্থাৎ লেজিসলেটিভ রিলেশনসকে বাংলায় বলা হয়ে থাকে আইন প্রণয়নের সম্পর্ক বা আইন সভা সংক্রান্ত সম্পর্ক। এক্সিকিউটিভ বা অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনশিপকে বলা হয়ে থাকে প্রশাসনিক সম্পর্ক, এবং ফিনান্সিয়াল রিলেশনসকে বলা হয়ে থাকে অর্থনৈতিক সম্পর্ক। সো আইন প্রণয়নের সম্পর্ক আমরা বলতে পারি প্রশাসনিক সম্পর্ক, আমরা বলতে পারি অর্থনৈতিক সম্পর্ক। এই যে কেন্দ্র এবং ভারতবর্ষের রাজ্যগুলো পরস্পরকে নানা রকমভাবে সাহায্য করে বা কোনো ক্ষেত্রে কেন্দ্র ডমিনেট করছে রাজ্যগুলোকে, এই যে একটা পারস্পরিক বোঝাপড়া এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে সম্পর্কের গতি প্রকৃতি নির্ধারিত হচ্ছে, সেখান থেকে আমাদের কিন্তু আর্টিকেল ওয়াইজ প্রশ্ন দেবে। এবং ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে একটা টপিক তুলে তোমাকে জিজ্ঞাসা করবে বা করা হবে যেটা আমরা কোন লিস্টের মধ্যে পাই। সাপোজ ফরেস্ট ইজ এ সাবজেক্ট আন্ডার হুইচ লিস্ট, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, নান অফ দিস বা অল অফ দিস, তখন তোমাকে উত্তর করতে হবে ইট ইজ এ সাবজেক্ট আন্ডার কনকারেন্ট লিস্ট। নাও দ্য কোয়েশ্চেন ইজ, প্রথম থেকেই কি এটা কনকারেন্ট লিস্টে ছিল? তার উত্তর না, এটা 1976 সালে কনকারেন্ট লিস্টে গেছে। বিফোর 1976 ইট ওয়াজ আ সাবজেক্ট আন্ডার স্টেট লিস্ট। তাহলে কোনটা কোন তালিকায় পড়বে বা আমরা কিভাবে এই জায়গাটাকে পড়ব সেটা আমাদের কিন্তু স্ট্রাকচার করতে হবে। আবারও বলছি, পরীক্ষা প্রায় শিরে সংক্রান্তি এসে গেছে বা কড়া নাড়ছে দরজাতে। সুতরাং এখন যদি আমরা মনে করি সবটা খুব ডেপথে গিয়ে পড়তে যাব তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, সিলেবাস তোমরা শেষ করতে পারবে না। সেজন্য দরকার ফোকাস করো পার্টিকুলার একটা কোনো চ্যাপ্টার বা দুটো চ্যাপ্টার, যে চ্যাপ্টারগুলো একটু উইক রয়েছে সেগুলোতে তোমরা কনসেপ্ট বুঝে নিয়ে MCQ প্র্যাকটিস করো। বেশি ডিটেল যদি করতে যাও তাহলে কিন্তু অসুবিধে হয়ে যাবে। আমরা যেখানে ছিলাম সেটা একটু বলে দিই। আমরা যেখানটাতে তিনটে সম্পর্কের অভিমুখ লিখেছি সেই সম্পর্কগুলোর একটু কনস্টিটিউশনাল প্রভিশনগুলো বলে দিই। ভারতীয় সংবিধান অনুযায়ী পার্ট নাম্বার 11 নম্বর পার্টে আমরা দেখতে পাই লেজিসলেটিভ রিলেশনস। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন সম্পর্কেও পার্ট নাম্বার 11-এ দেখতে পাই, 11 নম্বর পার্টে দেখতে পাই। আমরা ফিনান্সিয়াল রিলেশন সম্পর্কে কিন্তু পার্ট নাম্বার 12-এ দেখতে পাই, 12 নম্বর পার্টে দেখতে পাই। সো এইটাকে মনে রাখতে হবে, পার্ট নাম্বার 11 deals with legislative and administrative relations, part number 12 deals with the financial relations। বাস, আর এই মুহূর্তে কিছু মনে রাখার প্রয়োজন নেই। এবার আমরা চলে আসবো যে পার্টেতে, সেটা হচ্ছে প্রথম অংশটা, অর্থাৎ কেন্দ্র রাজ্য আইন প্রণয়নের সম্পর্ক বা লেজিসলেটিভ রিলেশনস। খুব ভালো করে কেয়ারফুল থাকবে। আমরা এই জায়গাটা থেকে একটু আলোচনায় যাব, মূল আলোচনাতে ফিরব। কেন্দ্র রাজ্য লেজিসলেটিভ রিলেশনসকে যদি আমরা একটুখানি ভাবতে যাই তাহলে আমাদের কিভাবে ভাবতে হবে একটু দেখে নাও। দেখো, কেন্দ্র রাজ্য লেজিসলেটিভ রিলেশনসের মধ্যে আমরা একদম প্রথমেই যেটা পড়ব সেটা হচ্ছে যে অথরিটি, অর্থাৎ ভারতবর্ষে কেন্দ্র এবং রাজ্যকে আইন তৈরির ক্ষমতা দেওয়া হয়েছে। অথরিটি মানে কে আইন বানাতে পারে, ল মেকিং পাওয়ার ভারতবর্ষে কাকে দেওয়া হয়েছে। লেজিসলেটিভ রিলেশনসের প্রথম অংশ হচ্ছে অথরিটি, কে আইনটা বানাতে পারে। সো যদি আমরা এখান থেকে দেখি যে ভারতবর্ষে আইন তৈরি করার ক্ষমতা দুটো অথরিটিকে দেওয়া হয়েছে, তার মধ্যে একটা অথরিটির নাম হচ্ছে পার্লামেন্ট আর একটা অথরিটির নাম হচ্ছে স্টেট লেজিসলেচার।
এবার ভালো করে খেয়াল করো, পার্লামেন্ট গোটা দেশের সর্বত্র বা তার কোনো একটি অংশের জন্য আইন বানাতে পারে। স্টেট লেজিসলেচার একটি রাজ্যের সর্বত্র বা তার কোনো একটি অংশের জন্য আইন বানাতে পারে। আবারও বলছি, ভারতবর্ষে আইন তৈরি করার ক্ষমতা দুটো অথরিটিকে দেওয়া হয়েছে, ভারতীয় পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার। ভারতীয় পার্লামেন্ট আইন বানাতে পারে ফর দ্য হোল কান্ট্রি অর এ পার্টিকুলার পার্ট অফ ইট, গোটা দেশের সর্বত্র বা তার কোনো একটি অংশের জন্য। সাপোজ আমরা এখান থেকে বলতেই পারি আমাদের দেশেতে ভারতবর্ষে আইন তৈরির ক্ষমতা ভারতের পার্লামেন্টের আছে 28টা রাজ্যের জন্য, আমরা বলতে পারি 8টা ইউনিয়ন টেরিটরির জন্যও কিন্তু আইন বানাতে পারে ভারতবর্ষের কেন্দ্র বা পার্লামেন্ট। তাহলে কোনো একটা পার্টিকুলার রাজ্যের জন্য যদি বিশেষ কোনো আইন তৈরির দরকার পড়ে, সেই আইনটা বানানোর ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? স্টেট লেজিসলেচার বা রাজ্য আইনসভাকে দেওয়া হয়েছে। সো পয়েন্ট নাম্বার 1, কমপ্লিট ল মেকিং অথরিটি হিসাবে আমরা দুজনকে ধার্য করছি। এরপরেই প্রশ্ন হবে যে ভারতবর্ষে এরা যে আইন বানাতে পারছে, কেন্দ্র এবং রাজ্য, পার্লামেন্ট এবং স্টেট, আইনটা বানাবে কিসের ওপরে? অন হুইচ টপিক দে ক্যান মেক ল। সো আমাদের এই যে এতক্ষণ ধরে পড়াটা যে এরা আইন বানাতে পারে, বুঝলাম আইন বানাতে পারে, কিন্তু এটা তো একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। আইনটা বানানোর জন্য কিছু বিষয়বস্তু প্রয়োজন পড়ে, সেই বিষয়গুলোকে আমরা কোথায় রাখবো? সেই বিষয়গুলোকে মূলত আমরা টপিক বা বিষয়গুলোকে আমরা কিছু ফোল্ডারে ভাগ করেছি, আমরা কিছু তালিকায় ভাগ করেছি। সেগুলোকে কিভাবে পড়বো খেয়াল করো। 2 নম্বর পয়েন্টে আমরা একটু হেডিং করতে পারি এভাবে, লেজিসলেটিভ সাবজেক্টস। সো লেজিসলেটিভ সাবজেক্টস এই শব্দটার মধ্যে দিয়ে আমরা বুঝতে চেষ্টা করব যে কোন কোন বিষয়গুলোর উপরে মূলত আইন তৈরি করা যায়। সো লেজিসলেটিভ সাবজেক্টসগুলো সম্পর্কে আমরা প্রথমেই যেটা পড়ব সেটা হচ্ছে এটা সম্পর্কে কোন শিডিউলে দেওয়া রয়েছে। তার উত্তরটা রয়েছে 7th শিডিউলের মধ্যে, অর্থাৎ ভারতবর্ষের সংবিধানের 7 নম্বর শিডিউলের মধ্যে, 7 নম্বর তফসিলের মধ্যে কিন্তু লেজিসলেটিভ সাবজেক্টগুলো সম্পর্কে বলা আছে। ওকে, এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে এই সাবজেক্টগুলোকে আমরা 3টে ফোল্ডারে ভাগ করেছি। একটা ফোল্ডারের নাম দিয়েছি ইউনিয়ন লিস্ট, একটা ফোল্ডারের নাম দিয়েছি স্টেট লিস্ট, একটা ফোল্ডারের নাম দিয়েছি কনকারেন্ট লিস্ট। তাহলে 3টে ফোল্ডার তৈরি করা হয়েছে। এবার একটু ফলো করে দেখো প্রত্যেকে, এখানে যে ফোল্ডারগুলোর কথা আমি বলবো ইউনিয়ন, স্টেট এবং কনকারেন্ট। তো দেখো ইউনিয়ন লিস্ট বা কেন্দ্র তালিকাভুক্ত বিষয়ের মধ্যে যদি আমি বলি তাহলে তাকে আমি দুটো পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রিভিয়াসলি, অর্থাৎ এর আগে কতগুলো টপিক ছিল, একটা হচ্ছে প্রেজেন্টলি, বর্তমানে কতগুলো টপিক রয়েছে। সো প্রিভিয়াসলি এবং প্রেজেন্টলি যদি আমরা হেডিং করি, এবং কিছুদিন আগে পর্যন্ত ছেলেমেয়েদের মধ্যে কিন্তু কনফিউশন ছিল যে এই কেন্দ্র তালিকার ভেতরে আগে কতগুলো টপিক ছিল, এখন কতগুলো টপিক আছে, কারণ কন্টিনিউয়াসলি কিছু না কিছু চেঞ্জ হতেই থাকে। বিভিন্ন ওয়েবসাইট, উইকিপিডিয়া, বিভিন্ন জায়গা থেকে তুমি যদি সোর্স খুঁজতে যাও দেখবে নানা জায়গায় নানা সংখ্যা দেওয়া রয়েছে, কোনো ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরটা পাওয়া যাচ্ছে না। তো আমি সবাইকেই বলবো যে এই জায়গাগুলো সম্পর্কে অযথা কনফিউশনে না ভুগে প্লিজ প্রত্যেকে যে কোনো একটা সরকারি ওয়েবসাইট ফলো করো, তাহলেই দেখবে তুমি জানতে পেরে যাচ্ছ সঠিক উত্তরটা। এখনও পর্যন্ত যদি সংখ্যাটা আমি বলি তাহলে আমাদের ভারতবর্ষের ইউনিয়ন লিস্টের মধ্যে মূলত কেন্দ্র তালিকাভুক্ত বিষয়গুলোর মধ্যে প্রিভিয়াসলি টপিকের সংখ্যা ছিল 97 বা 97টা, বর্তমানে টপিকের সংখ্যা হয়েছে 98 বা 98টা। সো ইউনিয়ন লিস্টের মধ্যে আগে ছিল 97টা টপিক, প্রেজেন্টলি হচ্ছে 98টা টপিক। এবারে আমাকে মনে রাখতে হবে কি যে কয়েকটা ইম্পর্টেন্ট টপিক আমি যদি বলি, তার মধ্যে একটা টপিকের নাম হচ্ছে সেন্সাস। দেখো আবারও বলছি, 98টা টপিক কিন্তু ধরে ধরে মুখস্থ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে আমরা কিভাবে পড়বো, কোনগুলো পড়বো? তোমরা প্রত্যেকেই ভারতীয় সংবিধান পেলে, মানে তার যে রেফারেন্স বুক বা ইদানিংকালে যত রকমের বই আছে সংবিধানের ওপর, মোটামুটি এই তালিকাগুলো দেওয়া থাকে সব জায়গাতে। তোমরা চেষ্টা করবে সেই তালিকাগুলোর মধ্যে কিছু বিশেষ টপিককে পড়তে যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারে দেখেছো বা কালচার করতে গিয়ে দেখেছো যেগুলোর উপরে চর্চা বেশি হয়, সেগুলোই পরীক্ষা দেয়। খুব আনকমন টপিক পরীক্ষায় আসে না, খুব একটা আসে না, আমি এখান থেকে এইটুকু বলতে পারি। সেন্সাস কিছু জিনিসকে আমরা মোটামুটিভাবে শুনলে বা পড়লে বুঝতে পারবো এটা কোন তালিকাভুক্ত হওয়া উচিত। দেখো ইউনিয়ন লিস্ট মানে হচ্ছে বাংলায় আমরা বলছি কেন্দ্র তালিকা। কেন্দ্র তালিকা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মূলত কিন্তু এই তালিকার মধ্যে প্রবেশ করবে। সো আমরা এখান থেকে সেন্সাসকে রাখতে পারি, আমরা এখান থেকে রাখতে পারি ফরেন অ্যাফেয়ার্সকে, অর্থাৎ বৈদেশিক সম্পর্ক, ফরেন অ্যাফেয়ার্সকে রাখতে পারি। আমরা এখান থেকে
আরও অনেক কিছুকে রাখতে পারি, যেরকম আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি কারেন্সি অর্থাৎ মুদ্রা, কারেন্সিকে আমরা এখান থেকে রাখতে পারি। আমরা এখান থেকে রাখতে পারি রেলওয়েজ অর্থাৎ রেল ব্যবস্থা। আচ্ছা, আমরা এখানে দেখো 4টে টপিক লিখলাম, বুঝতেই পারছো এই টপিকগুলো অসংখ্য হয়। চেষ্টা করবে এরকম কিছু ইম্পর্টেন্ট টপিকের উপরে আলোচনা রাখতে এবং পড়তে। এবং প্রসঙ্গত বলে রাখি, এই টপিকগুলোর উপরে অর্থাৎ এই ইউনিয়ন লিস্টের আন্ডারে যত টপিক রয়েছে, আমি এখানে এটসেট্রা লিখেও দিলাম, এর উপরে আইন তৈরি করার ক্ষমতা কিন্তু এক্সক্লুসিভলি ভারতবর্ষের পার্লামেন্টের হাতেই থাকবে। অন্য কেউ এখানে আইন তৈরি করতে পারবে না। সো পার্লামেন্ট অনলি কথাটা লিখে দিলাম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভারতবর্ষে একমাত্র ভারতের পার্লামেন্টে কিন্তু ইউনিয়ন লিস্টের আন্ডারে টপিকগুলোর উপরে আইন তৈরি করতে পারবে। সো আশা করছি প্রত্যেকে এই ইউনিয়ন লিস্ট ম্যাটারটা সম্পর্কে বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসছি স্টেট লিস্টের জায়গাতে। স্টেট লিস্টের যে জায়গাটা রয়েছে সেটা একটুখানি বলে দিই তোমাদের। ভারতবর্ষে যে কেন্দ্র তালিকা রয়েছে তারপরেই রয়েছে রাজ্য তালিকা অর্থাৎ স্টেট লিস্ট। স্টেট লিস্টের মধ্যে বেসিক্যালি আমরা এটা দেখতে পাবো যে প্রিভিয়াস নাম্বার অফ টপিক অর্থাৎ আগে টপিকের সংখ্যা কত ছিল তার উত্তরটা হচ্ছে 66 প্রেজেন্ট নাম্বার অফ টপিক অর্থাৎ বর্তমানে টপিকের সংখ্যা কত তার উত্তরটা হচ্ছে 59 কয়েকটা ইম্পর্টেন্ট টপিকের এক্সাম্পল যদি বলি, তার মধ্যে প্রথমেই থাকবে লোকাল সেলফ গভর্নমেন্ট, তারপরেই থাকবে বলতে পারা যায় ল্যান্ড রেভিনিউ বা ভূমি রাজস্ব, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টপিক বলতে পারি পুলিশ। পুলিশ কিন্তু রাজ্য তালিকাভুক্ত বিষয়ের মধ্যে পড়ে। সিমিলারলি যদি আমরা বলি এই বিষয়গুলোর উপরে এটসেট্রা আমি এখানে লিখে দিলাম, আরও অসংখ্য টপিক রয়েছে, এগুলোর উপরে আইন তৈরি করার ক্ষমতা কিন্তু স্টেট লেজিসলেচারের হাতে থাকবে। মাইন্ড ইট, এখানে কিন্তু আমরা অনলি শব্দটা বলছি না। মাইন্ড ইট, এখানে কিন্তু আমরা অনলি শব্দটা বলছি না। তাহলে খেয়াল করে দেখো, আগের যে স্লাইডটাতে ছিলাম সেই স্লাইডটাতে আমরা কিন্তু ভারতবর্ষের পার্লামেন্টের হাতে এক্সক্লুসিভ পাওয়ার দিয়েছিলাম ইউনিয়ন লিস্টভুক্ত ম্যাটারের ওপর আইন তৈরি করার জন্য, কিন্তু এখানে আমরা আলাদা করে কিন্তু স্টেট লেজিসলেচারকে এক্সক্লুসিভ পাওয়ারটা দিচ্ছি না বলে আমরা অনলি কথাটা লিখছি না বা অনলি শব্দটা লিখছি না, স্টেট লেজিসলেচার বলে ছেড়ে দিলাম। এরপরে আমরা চলে আসছি যে পার্টটাতে, সেটা হচ্ছে কনকারেন্ট লিস্টের একটা ম্যাটার রয়েছে। কনকারেন্ট লিস্টের সম্পর্কে আলোচনা করে দিই। দেখো কনকারেন্ট লিস্ট যেটা আমরা 3 নম্বরে রাখি, কনকারেন্ট লিস্টকে বাংলায় বলা হয়ে থাকে যুগ্ম তালিকা। এই কনকারেন্ট লিস্টের মধ্যে আমরা যদি বলি তাহলে প্রিভিয়াস নাম্বার অফ টপিক মূলত 47 বা 47 ছিল এবং প্রেজেন্ট নাম্বার অফ টপিক অর্থাৎ বর্তমানে সংখ্যাটা কত হয়েছে তার উত্তর 52 বা 52। এই সংখ্যাগুলো কিন্তু প্লিজ কেউ ভুল করো না, সংখ্যাগুলো ভুল করলে কিন্তু গুলিয়ে যেতে পারে এবং পরীক্ষার হলে কিন্তু তোমার জানা একদম মানে 100% জানা জিনিস তুমি ভুল করে আসতে পারো। আচ্ছা, এরপরে আমি বলবো কনকারেন্ট লিস্টে যে টপিকগুলো রয়েছে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে আমরা কি রাখতে পারি। আমরা রাখতে পারি ফরেস্ট, অরণ্যকে রাখতে পারি, বর্তমানে রয়েছে। আমরা এডুকেশনকে রাখতে পারি, শিক্ষাকে রাখতে পারি। আমরা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসকে রাখতে পারি, দ্যাট ইজ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল প্ল্যানিং, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল প্ল্যানিং। সো এরকম কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যেগুলোকে আমরা কিন্তু কনকারেন্ট লিস্টের আন্ডারে রাখতে পারি এবং বলাই বাহুল্য এই বিষয়গুলোর উপরে আইন তৈরি করার ক্ষমতা কিন্তু দুজনের হাতেই থাকবে, বোথ ইউনিয়ন অ্যান্ড স্টেট, কেন্দ্র এবং রাজ্য। প্রসঙ্গত উল্লেখযোগ্য আমি এখানে এইটুকু বলে রাখবো, বোথের মাথাতে আমি একটা স্টার চিহ্ন দিয়ে দিলাম। কথাটা খুব ভালো করে প্রত্যেকে শুনবে, সব কিছু তো লিখে বোঝানো সম্ভব নয়, আমার কথা একটু শুনতে হবে। ভারতবর্ষে যদি কখনো দেখা যায় যে কোনো একটি কনকারেন্ট লিস্টের ম্যাটারকে কেন্দ্র করে সেন্ট্রাল এবং স্টেটের তৈরি করা আইনের মধ্যে কন্ট্রাডিকশন রয়েছে, অর্থাৎ একটা কমন ইস্যুকে কেন্দ্র করে কেন্দ্র রাজ্য সম্পর্কের মধ্যে কোনো সংঘাত তৈরি হয়েছে, কারণ কেন্দ্র একরকম আইন তৈরি করেছে এবং রাজ্য তার অন্যরকম আইন তৈরি করেছে, তখন সেক্ষেত্রে কোন আইন অগ্রাধিকার পাবে, হুইচ ল উইল প্রিভেল, সেই প্রশ্ন দিলে তার উত্তর কিন্তু হবে ইউনিয়ন ল উইল প্রিভেল, কেন্দ্রীয় আইনটাই কিন্তু অগ্রাধিকার পাবে। সো এক্ষেত্রে আমি এখানে একটু মার্ক করে রাখছি, ভারতবর্ষে কেন্দ্রীয় আইনের কিন্তু একটা আলাদা সুযোগ রয়েছে। কেন রয়েছে সেটা আশা করছি প্রত্যেকে বুঝতে পারলে। এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে একটা বিশেষ জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে দেখো আমি একটু আগে তোমাদেরকে উল্লেখ করলাম যে স্টেট লিস্টের আন্ডারে যে টপিকগুলো থাকে সেই টপিকগুলোর উপরে আইন তৈরি করার নর্মাল ক্ষমতা কিন্তু পার্টিকুলার স্টেটের রয়েছে, কিন্তু বিশেষ সময়তে
সেই পার্টিকুলার টপিকগুলোর উপরে আইন তৈরি করার ক্ষমতা কিন্তু সেন্ট্রালের হাতেও চলে যেতে পারে। সো আমি ওই জন্যই দেখো ওখানে কিন্তু অনলি কথাটা লিখিনি, লিখলে শুধু স্টেটের হাতেই থাকতো, কিন্তু স্টেট লিস্টের আন্ডারে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর আন্ডারে তৈরি করা আইনের ক্ষমতা, আইন তৈরি করার ক্ষমতা সেন্ট্রালের হাতেও চলে আসতে পারে। কখন? তো সেই জন্য আমরা 3 নম্বর পয়েন্টে মূলত যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্লামেন্টারি লেজিসলেশন। তাহলে আমি বলতেই পারি পার্লামেন্টারি লেজিসলেশন। পার্লামেন্টারি লেজিসলেশন কথাটার মানে হচ্ছে পার্লামেন্টের আইন তৈরি করার ক্ষমতা, পার্লামেন্টারি লেজিসলেশন অন স্টেট লিস্ট, অর্থাৎ রাজ্য তালিকাভুক্ত বিষয়ের ওপরে কখন ভারতবর্ষের পার্লামেন্ট আইন তৈরি করতে পারছে। এক্সাম্পলগুলো রাখছি, প্রত্যেকে মন দিয়ে শুনবে, তোমাদের সবারই কম বেশি এটা জানা। আর্টিকেল 249-এর এক্সাম্পল রাখলাম, সবাই জানো রাজ্যসভা যদি কোনো রেজলিউশন পাস করে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে যে এই মুহূর্তে ভারতবর্ষের সেন্ট্রালের উচিত রাজ্য তালিকাভুক্ত বিষয়ের ওপর আইন তৈরি করা, এবং সেক্ষেত্রে সেই রেজলিউশন যদি পাস হয় রাজ্যসভাতে, তখন ভারতীয় পার্লামেন্ট কিন্তু স্টেট ম্যাটারে আইন তৈরি করবে। সো এটা খুব ইম্পর্টেন্ট। আর্টিকেল নাম্বার 249 খুব ভালো করে মন দিয়ে প্রত্যেকে শুনবে কি বললাম। এরপরে আমরা চলে আসছি নেক্সট একটা আর্টিকেলে, দ্যাট ইজ আর্টিকেল নাম্বার 250, 250 নম্বর আর্টিকেল। আর্টিকেল নাম্বার 250-তে মূলত আমরা কিন্তু এমার্জেন্সির কথা পাই, অর্থাৎ এমার্জেন্সি যদি জারি হয় তাহলেও কিন্তু স্টেট ম্যাটারের ওপর আইন তৈরি করার ক্ষমতা পার্লামেন্টের হাতে চলে আসবে। এবং আমরা 3 নম্বরে আর একটা পার্টিকুলার আর্টিকেলের রেফারেন্স দিতে পারি, সেই আর্টিকেলটা হচ্ছে আর্টিকেল নাম্বার 252, 252 আর্টিকেল। আর্টিকেল নাম্বার 252 অনুযায়ী কি হয়েছে বা কি করা যেতে পারে, যদি দুটো বা তার বেশি রাজ্য সেন্ট্রালকে রিকোয়েস্ট করে যে আপনি আমাদের আইন তৈরি করে দিন, আপনার তৈরি করা আইন অনুযায়ী আমরা কাজ করব, তাহলে সেই রাজ্যগুলোর রিকোয়েস্ট বা অনুরোধ শুনে সেন্ট্রালের পার্লামেন্ট কিন্তু আইন তৈরি করতে পারে অন স্টেট লিস্ট ম্যাটার। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আরও একটা আর্টিকেলের রেফারেন্স আমরা এখান থেকে পড়তে পারি, দ্যাট ইজ আর্টিকেল নাম্বার 253, 253 নম্বর আর্টিকেল, যেখানে মূলত বলা হচ্ছে ভারতবর্ষের সেন্ট্রাল বা কেন্দ্র যদি মনে করে, সেন্ট্রাল বা কেন্দ্র যদি মনে করে, তাহলে ভারতবর্ষের কোনো আন্তর্জাতিক সন্ধি বা চুক্তি, ইন্টারন্যাশনাল ট্রিটির এগ্রিমেন্ট যেগুলো হয়, ট্রিটি এগ্রিমেন্ট যত রকমের চুক্তি সন্ধি ইত্যাদি হয়ে থাকে, সেগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য যদি কোনো স্টেট ম্যাটারের ওপর আইন তৈরি করার দরকার পড়ে, তাহলে কিন্তু পার্লামেন্ট ইজ এম্পাওয়ার্ড টু ডু দ্যাট। সো তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে, আমি এই ক্লাসটা যখন নিচ্ছি, ক্লাসটা যদি বুঝতে বুঝতে গিয়ে কোথাও একটা গিয়ে আটকায়, অসুবিধে হয়, ব্যাক করো, পজ করে আরেকবার শুনে নাও, পজ করে আরেকবার শুনে নাও। বারবার যদি এই জিনিসটা পিছোতে পিছোতে শুনতে শুনতে এগোতে এগোতে যাও, তাহলেই কিন্তু জিনিসটা মাথার মধ্যে ঢুকবে যে কোন কোন জায়গাগুলোকে আমাকে পড়তে হবে। তার কারণ হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক সম্পর্কে যদি মাথার মধ্যে একটা বেসিক ম্যাপ তৈরি না হয়, তাহলে কিন্তু তোমার ধরতে অসুবিধে হবে কোন জায়গায় তোমার এখনো পর্যন্ত ল্যাক রয়েছে। আমরা যখনই ভারতবর্ষের রাজ্য তালিকার ওপর কখন কেন্দ্র আইন বানাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে বসবো, তখনই আমাকে 4টে আর্টিকেলের অপশনস পড়তে হবে। 249, 249, 250, 250, 252, 252, 253, 253। চলে আসছি নেক্সট একটা পয়েন্টে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পয়েন্ট, দ্যাট ইজ রেসিডুয়ারি পাওয়ার। তো রেসিডুয়ারি পাওয়ার কনসেপ্টটা সম্পর্কে একটুখানি তোমাদেরকে বলে দিই। রেসিডুয়ারি পাওয়ার বলতে মূলত কি বোঝানো হচ্ছে, দেখো রেসিডুয়ারি পাওয়ারের রেফারেন্স আর্টিকেল যদি বলি, তাহলে রেফারেন্স আর্টিকেল হচ্ছে 248, 248 নম্বর আর্টিকেল। এই আর্টিকেলটা সম্পর্কে কি বলা আছে, বলা রয়েছে যে ভারতবর্ষে যদি এমন কোনো বিষয় থাকে যে বিষয়গুলো আমরা 3টে লিস্টের কোথাওই পাচ্ছি না, সেই বিষয়গুলোর উপরে আইন তৈরি করার এক্সক্লুসিভ পাওয়ার ভারতীয় পার্লামেন্টের হাতে চলে যাবে। এমন তো হতেই পারে, আমাদের দেশের সংবিধান তৈরি হয়েছে 1950 সালে এবং দেশের স্বাধীনতা হচ্ছে 1947 সালে। 47-এ স্বাধীনতা, 50 সালে সংবিধান কার্যকরী হয়েছে, আজকে 2024 সাল। এমন ঘটনা ঘটতেই পারে যে এমন কিছু রিসেন্ট ইস্যু বা এমন কিছু টপিক যেগুলো ইমার্জিং, যেগুলো আস্তে আস্তে তৈরি হচ্ছে, আস্তে আস্তে উঠছে, জাতীয় রাজনীতিতে আসছে,
যেগুলো নিয়ে এর আগে খুব একটা আলোচনা হয়নি বা এগুলোকে আমরা এখনো পর্যন্ত কোনো লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারিনি, সেই রকম বিষয়গুলোর উপরে আইন তৈরি করার ক্ষমতা কার হাতে থাকবে। সো সেই বিষয়গুলোর উপর আইন তৈরি করার এক্সক্লুসিভ পাওয়ার ইজ গিভেন টু দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া। মাইন্ড ইট, পার্লামেন্ট অফ ইন্ডিয়া। WBCS মেন পরীক্ষাতে পিএসসি একবার একটা অত্যন্ত ট্রিকি প্রশ্ন দিয়েছে, প্রশ্নটা শুনলে প্রত্যেকে বুঝতে পারবে। সেটা হচ্ছে রেসিডুয়ারি পাওয়ার ভারতবর্ষে কাকে দেওয়া হয়েছে। এই প্রশ্নের রেফারেন্সে 4টা অপশান ছিল। একটা অপশানে ছিল ভারতবর্ষের পার্লামেন্টকে দেওয়া হয়েছে, একটা অপশানে ছিল ভারতবর্ষের ইউনিয়নকে দেওয়া হয়েছে অর্থাৎ কেন্দ্রকে দেওয়া হয়েছে, একটা অপশান ছিল ভারতবর্ষের ক্যাবিনেটকে দেওয়া হয়েছে, আর একটা অপশান ছিল ভারতবর্ষে এই 4 জন বা 3 জনের মধ্যে প্রত্যেককেই দেওয়া হয়েছে, সবাই আর্টিকেল 248 অনুযায়ী স্টেট ম্যাটারের উপরে আইন তৈরি করতে পারে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, যদি আমরা এই অপশানগুলোর মধ্যে উত্তর করার চেষ্টা করি, অনেকেই তোমরা রয়েছো যাদের এখনো পর্যন্ত মনে হবে অল অফ দিস, অনেকে রয়েছে যাদের মনে হতে পারে শুধু পার্লামেন্ট, অনেকে রয়েছে যাদের মনে হতে পারে ইউনিয়ন উত্তর হবে। অনেকেই ইউনিয়ন করছিল, বাট আমি এখান থেকে বলে দিই সবাইকে, ক্রুশিয়ালি মনে রাখবে ইউনিয়ন উত্তর হবে না, ক্যাবিনেট উত্তর হবে না, অল অফ দিস উত্তর হবে না, উত্তর কেবলমাত্র ভারতবর্ষের পার্লামেন্ট হবে। কেন হবে সেটাও বলে দিই। তোমরা মনে রাখবে আইন তৈরি করতে পারার ক্ষমতা কিন্তু এক্সক্লুসিভলি পার্লামেন্টেরই থাকে, পার্লামেন্ট বা রাজ্য আইনসভা। আইন তৈরি করার ক্ষমতা কিন্তু একটা ল মেকিং বডির থাকে, ল মেকিং বডির নামই হচ্ছে পার্লামেন্ট। কিন্তু যদি আমি এখানে ইউনিয়নের অপশানটাতে টিকমার্ক করি তাহলে খুব ভুল হয়ে যাবে। তার একমাত্র কারণ, ইউনিয়ন বললে কিন্তু আমরা ইউনিয়ন জুডিশিয়ারিকেও বুঝতে পারি, ইউনিয়ন এক্সিকিউটিভকেও বুঝতে পারি, ইউনিয়ন লেজিসলেচারকেও বুঝতে পারি। সো যখন আমাকে একটা প্রশ্ন দিচ্ছে যার উত্তরটা স্পেসিফিক্যালি পার্লামেন্ট দেওয়া রয়েছে, তখন আমি পার্লামেন্টে উত্তর করব। শুধু ইউনিয়ন উত্তর করলে কিন্তু বাকি অপশনগুলোর জন্য ওই জুডিশিয়ারি ঢুকে পড়ছে বলে, এক্সিকিউটিভ ঢুকে পড়ছে বলে ভুল হয়ে যাবে। সো এটা একটু খেয়াল রেখো প্রত্যেকে। আমরা এটা বলতে পারি যে আমাদের দেশেতে ভারতবর্ষে কেন্দ্র রাজ্য সম্পর্কে যে বেসিক আইডিয়া, তার লেজিসলেটিভ পার্টটা কিন্তু কমপ্লিট। বাকি খুব ছোট্ট 2টো পার্ট রয়েছে, এটাই মূল পার্ট ছিল। এরপরে দুটো ছোট্ট পার্ট রয়েছে, একটাকে আমরা বলছি কেন্দ্র রাজ্য প্রশাসনিক সম্পর্ক, যেটাকে আমরা মূলত অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনশিপ নাম দিই। কেন্দ্র রাজ্য প্রশাসনিক সম্পর্কের মধ্যে মূলত আমি যে জায়গাগুলোকে ফোকাস করার চেষ্টা করব সেটা খেয়াল করবে প্রত্যেকে। একটা হচ্ছে ডমিনেশনের একটা জায়গা রয়েছে, অর্থাৎ সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে ডমিনেট করার, মানে সেন্ট্রাল ডমিনেট করছে স্টেটগুলোকে ডমিনেট করার একটা জায়গা রয়েছে। সেই জায়গাটা কি? জায়গাটা হচ্ছে রিজার্ভেশন পলিসি। খেয়াল করে দেখবে রিজার্ভেশন এটসেট্রা বলে আমি এখানে উল্লেখ করলাম, আরও অনেকগুলো এক্সাম্পল দেওয়া যায়। ভারতবর্ষের সংরক্ষণ কোথায় কতটা হবে সেই বিষয়ে কিন্তু রাজ্যগুলোকে সেন্ট্রালের নিয়ম মেনে চলতে হয়। সবসময়তে কিন্তু সংরক্ষণ নীতি কেন্দ্র তৈরি করে এবং সেগুলোই রাজ্য মেনে চলে। কমিউনিকেশন সিস্টেম, যোগাযোগ ব্যবস্থা রাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু কেন্দ্রের নির্দেশ মেনে রাজ্যগুলোকে কাজ করতে হচ্ছে। অল ইন্ডিয়া সার্ভিস পোস্ট তৈরি করার ব্যাপারে তোমাদের এই বিষয়ে আমি অলরেডি আগে আলোচনা করেছি যে ভারতবর্ষে যদি কোনো নতুন করে অল ইন্ডিয়া সার্ভিস পোস্ট ক্রিয়েট করার দরকার পড়ে, ভাবো অল ইন্ডিয়া সার্ভিস মানে হচ্ছে সর্বভারতীয় পরীক্ষা বা সর্বভারতীয় পদ। একটা সর্বভারতীয় পদ তৈরি হবে, সেখানে রাজ্যের কোনো ভূমিকা নেই, রাজ্যের কোনো ওপিনিয়ন দেওয়ার জায়গা নেই। তার উত্তর না, নেই। কেন্দ্র যা মনে করবে সেটাই হবে। সো এই জায়গাগুলোতে আমরা দেখতে পাই বা আইনকে প্রয়োগ করার ক্ষেত্রে দেখতে পাই আমরা যে কেন্দ্র রাজ্যগুলোকে ডমিনেট করছে, তার দাদাগিরি দেখাচ্ছে। কিন্তু ওই যে বললাম, সম্পর্কের অভিমুখ আমরা অনেক রকম দেখতে পারি, কিন্তু সম্পর্কের টানাপোড়েন বুঝতেই পারো আমাদের ব্যক্তিগত জীবনেও থাকে, পারিবারিক জীবনেও থাকে। কেন্দ্র রাজ্য সম্পর্কের টানাপোড়েন কিন্তু চলবেই। চিরাচরিতভাবে কেন্দ্র রাজ্যগুলোকে ডমিনেট করবে এবং রাজ্যগুলো সেটা মুখ বুজে সহ্য করবে, এটা হয় না। আজকের যে রাজনীতি বা জাতীয় রাজনীতির ট্রেন্ড যেভাবে বদলাচ্ছে, সেখানে তোমরা প্রত্যেকেই বুঝতে পারো কোয়ালিশন পলিটিক্স বা জোট রাজনীতির জমানাতে এখন কিন্তু রাজ্য যা বলছে কেন্দ্র মুখ বুজে সহ্য করছে তা হবে না। বিভিন্ন রাজ্যের সাথে রাজ্যের কোলাবোরেশন এবং রাজ্যগুলোর তরফ থেকে কেন্দ্রের দিকে যে ধাক্কা, সেটা না থাকলে কিন্তু কেন্দ্র রাজ্য পারস্পরিক সম্পর্ক মুখ থুবড়ে পড়বে। তাই শুধু কেন্দ্র কিন্তু এখন আর ডমিনেট করে না, রাজ্যগুলো কেন্দ্রগুলোকে সমানভাবে ব্যাকআপ না দিলে কিন্তু কেন্দ্র কোমর সোজা করে দাঁড়াতেই পারতো না। সো আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি কেন্দ্র এবং রাজ্যের যে পারস্পরিক সম্পর্ক সেটা খানিকটা কোঅপারেটিভ ফেডারেলিজমের উদাহরণ, অর্থাৎ সহযোগিতামূলক সমবায় বা সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রের একটা উদাহরণ।
সো আমরা এখান থেকে বলতে পারি যে ডমিনেশনের সাথে সাথে যেহেতু কোঅপারেশনের জায়গাটাও রয়েছে, তাহলে খেয়াল করে দেখো এই কোঅপারেশনের যে জায়গাটা বা সহযোগিতার যে জায়গাটা রয়েছে, এই সহযোগিতার জায়গাটাতে আমরা মূলত কয়েকটা উদাহরণ একটু রাখতে পারি। নাম্বার 1 আমরা বলতে পারি ইন্টার স্টেট কাউন্সিল তৈরি হতে পারে, কেন্দ্র রাজ্য সম্পর্ককে ঠিক করতে জোনাল কাউন্সিল তৈরি হতে পারে। দেখো আমাদের এখান থেকে একটা প্রশ্ন দেয় যে বর্তমানে ভারতবর্ষের জোনাল কাউন্সিলের সংখ্যা কটা, তার উত্তর অনেকেই কিন্তু 6টা করো, কিন্তু প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইট দেখো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের ওয়েবসাইট দেখো, সেখানে এখনও 5টা জোনাল কাউন্সিলের কথা বলা আছে। অর্থাৎ ভারতবর্ষের উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, মধ্য ভারত, এই ভারতের এই এরিয়া ওয়াইজ যে আঞ্চলিক যে উন্নয়নের যে জায়গাটা, সেইগুলোকে দেখার জন্য বিভিন্ন অঞ্চলের রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের নিয়ে একটা করে সংগঠন তৈরি করা হয়, যে সংগঠনের হেড হয়ে থাকেন ইউনিয়ন হোম মিনিস্টার, এবং পারস্পরিক কোলাবোরেশনের ভিত্তিতে সংগঠনগুলো কাজ করে থাকে। নর্থ ইস্টে যে স্টেটগুলো আছে সেই স্টেটগুলো আলাদা করে কিন্তু কোনো জোনাল কাউন্সিলের অফিসিয়াল মেম্বার নয়, তাদের জন্য আলাদা একটা কাউন্সিল তৈরি করা হয়েছে। প্রশ্ন হতে পারে জোনাল কাউন্সিল কী ধরনের সংস্থা? অলরেডি তোমাদের আমি বিভিন্ন ধরনের সংস্থার নেচার আলোচনা করে দিয়েছি। ইট ইজ আ স্ট্যাটুইটারি বডি। কেন? কারণ জোনাল কাউন্সিল তৈরি হয়েছে আইনের সাহায্যে। ইন্টার স্টেট কাউন্সিল কী ধরনের সংস্থা? এটা একটা সাংবিধানিক সংস্থা, কারণ এটা সম্পর্কে আর্টিকেল নাম্বার 263-তে আছে। আবারও বলছি, যে বিষয়গুলো আমি ইমিডিয়েটলি আলোচনা করছি বা তোমাদের সামনে এখনও আলোচনা করছি, শুনছো তোমরা, সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু নোট করে করে রাখো। যাদের পুরোটা জানা আছে তাদের শুধু শুনে নিলেই কাজ হয়ে যাবে। যাদের জানা নেই, যাদের এই জায়গাগুলোতে ল্যাক রয়েছে, তারা চেষ্টা করো নোট করতে এবং পজ করে করে পিছোতে পিছোতে যাও, তবেই কিন্তু জিনিসটা মাথার মধ্যে ঢুকবে। এরপরে আমরা লাস্টে যে জায়গাটাতে যাব, দ্যাট ইজ টুডেজ লাস্ট সেকশন, ফিনান্সিয়াল রিলেশনস বা অর্থনৈতিক সম্পর্ক। ফিনান্সিয়াল রিলেশনসের মধ্যে মূলত আমি যে জায়গাটা সম্পর্কে বলবো, দ্যাট ইজ গ্রান্টস ইন এড। গ্রান্টস ইন এড একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। গ্রান্টস ইন এডকে আমরা বাংলায় বলে থাকি আর্থিক অনুদান। গ্রান্টস ইন এডের রেফারেন্স আর্টিকেলটা সম্পর্কে প্রত্যেকে একটু পড়বে, দ্যাট ইজ আর্টিকেল নাম্বার 275, 275 নম্বর আর্টিকেল অনুযায়ী কিন্তু ভারতবর্ষের সেন্ট্রাল স্টেটগুলোকে আর্থিক অনুদান দিয়ে থাকে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা যে বিষয়টা নিয়ে পড়বো, দ্যাট ইজ ফিনান্স কমিশন, যেটাকে আমরা ফিনান্স কমিশন অফ ইন্ডিয়া বা FCI বলে থাকি। ফিনান্স কমিশন সম্পর্কে ভারতবর্ষের সংবিধান 280 নম্বর আর্টিকেলে, আর্টিকেল নাম্বার 280-তে জায়গা দিয়েছে ফিনান্স কমিশন সম্পর্কে। তাহলে ফিনান্স কমিশন অফ ইন্ডিয়া থেকে পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে ভারতবর্ষে ফিনান্স কমিশন কে বানাতে পারে? তার উত্তরটা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বানাতে পারে। কতদিন অন্তর অন্তর? প্রত্যেক 5 বছর অন্তর অন্তর। তার মানে ভারতবর্ষে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আর্থিক লেনদেন ঠিক আছে কিনা, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আর্থিক বোঝাপড়াতে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা রাজ্যগুলোর কতখানি ইকোনমিক গ্রোথ হয়েছে, বা সেখানে কতটা টাকা পয়সা দেওয়া প্রয়োজন কেন্দ্রের তরফ থেকে, কতখানি অনুদান দেওয়ার প্রয়োজন, সেই বিষয় সম্পর্কে যে রেকমেন্ডেশন দেয় সে হচ্ছে ফিনান্স কমিশন। ইট ইজ আ কনস্টিটিউশনাল বডি, কারণ সংবিধানে লেখা আছে। সো দিস ইজ অল অ্যাবাউট অফ সেন্টার স্টেট রিলেশনশিপ। লাস্ট বাট নট দ্য লিস্ট, যাওয়ার আগে যে কথাটা বলে যাব সেটা হচ্ছে কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে আমি যা যা পড়ালাম সেইগুলোই কিন্তু এনাফ নয়, কিন্তু এটুকু বলতে পারি সেগুলো যতখানি পড়ানো হয়েছে ততখানি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত উপযোগী হয়ে উঠবে। এবং যে যে এরিয়াগুলোকে আমি ফোকাস করলাম সেগুলোকে আরেকবার ভালো করে দেখে নিও, শুনে নিও। আমরা সেন্টার স্টেট রিলেশনশিপ সম্পর্কে লাস্টলি যে কথাটা বলতে পারি সেটা হচ্ছে বর্তমানে কেন্দ্র রাজ্য সম্পর্ক পুরোটাই দাঁড়িয়ে রয়েছে কেন্দ্র এবং রাজ্যের পারস্পরিক সাপোর্ট এবং বোঝাপড়ার ওপরে, কিন্তু স্বাধীনতার পরপর ভারতবর্ষে খানিকটা কেন্দ্রের ডমিনেশন দেখা গিয়েছিল। সো ইন টুডেজ ওয়ার্ল্ড আমরা বলতে পারি বিশ্ব রাজনীতিতে দাঁড়িয়ে ভারতবর্ষ এমন একটা তৃতীয় বিশ্বের দেশ যেখানে কিন্তু সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টগুলো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে কাজ করে। এবং আমরা গ্রেনভিল অস্টিনের কথা দিয়ে শেষ করতে পারি যে ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানকে আমরা বলতে পারি, বা ইন্ডিয়ান ফেডারেলিজমকে, ভারতবর্ষের যুক্তরাষ্ট্রকে আমরা বলতে পারি ইট ইজ আ কোঅপারেটিভ ফেডারেলিজম। আমরা সহযোগিতামূলক যুক্তরাষ্ট্র হিসাবে ব্যাখ্যা করতে পারি। সো আজকের ক্লাসটা আমরা এখানেই রাখলাম। প্রত্যেকে খুব ভালো থেকো, সঙ্গে থেকো এবং রাইস স্মার্ট বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। এই বিষয়গুলোকে নিয়ে আমরা পরবর্তীকালে আরও ইলাবোরেটলি আলোচনা করতেই পারি, বিভিন্ন প্রশ্ন উত্তর আনতে পারি, এবং আমরা পরের যে ক্লাসগুলো রাখবো সেই ক্লাসগুলো পুরোপুরি WBCS মেন ওরিয়েন্টেড ক্লাস,
এবং নেক্সট উইকে আমার কিন্তু একটা অবজেক্টিভ কম্পালসারির উপরে ক্লাস রয়েছে। প্রত্যেকের সঙ্গে থেকো, দেখো, আশা করছি ভালো লাগবে। আজকে এখানেই রাখলাম, প্রত্যেকে খুব ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।